নমস্কার। গল্প সঙ্গীত গল্পের আসরে সকল শ্রোতবন্ধুকে স্বাগত জানাই। গল্প সঙ্গীত আজকের নিবেদন গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প অগ্নি পরীক্ষা। সুরেশ বড়লোকের ছেলে, কিন্তু ভালো ছাত্র। কিন্তু বলিবার কারণ এই যে এই দুটি গুণ সাধারণত পরস্পর বিরোধী বলিয়াই মনে হয়, এবং দৈবাৎ এই দুইটি গুণের মিলন ঘটিলে পাত্রটি স্কুল কলেজের ছেলেদের মধ্যে অনায়াসে চাই বা কর্তা হইয়া ওঠে। বলা বাহুল্য, সুরেশের ভাগ্যেও এ ব্যবস্থার অন্যথা ঘটে নাই। সারাটা স্কুল জীবন তাহার সর্দারি করিতে করিতেই কাটিয়া গেছে। কলেজ ইউনিয়ন, ফেডারেশন প্রভৃতি হইতে শুরু করিয়া ডিবেটিং ক্লাব, ফিজিক্যাল কালচারাল সোসাইটি প্রভৃতি যেখানে যাহা কিছু সব কয়টিরই সে সেক্রেটারি বা প্রেসিডেন্ট বা ওই রকম কিছু। অর্থ, রূপ, গুণ ও স্বাস্থ্য ভগবান তাহাকে অজস্র দিয়াছিলেন বলিয়া সে বহু ছেলেরই ঈর্ষার পাত্র। ইহেন সুরেশ সেদিন কি একটা কাজ সারিয়া অনেক রাত্রে বাড়ি ফিরিতেছিল। যে পাড়াটা দিয়ে ফিরিতেছিল সেটার খ্যাতি খুব ভালো নয়, কিন্তু সেখান দিয়া গেলে প্রায় 15 মিনিট সময় বাঁচিয়া যায় বলিয়াই সে সেই রাস্তাটা ধরিয়াছিল। তাহা ছাড়া তাহার নিজের চরিত্র সম্বন্ধে এত সুদৃঢ় বিশ্বাস ছিল যে কোনো রাস্তা দিয়া চলিতেই তাহার আপত্তি ছিল না। আর তাহার বুকের ছাতিটা দেখিবার পরও যে কোনো গুন্ডা তাহাকে ঘাঁটাইতে সাহস করিবে না, তাহাও সে জানিত। সে অত্যন্ত অন্যমনস্কভাবে পথ হাঁটিতেছিল। তাই কমলা যখন সহসা তাহাকে প্রায় মরিয়া হইয়াই ডাকিয়া ফেলিল, শুনুন, তখন পল্লীর অখ্যাতির কথাটা তাহার মনেই পড়ে নাই। সোজাসুজি কোনো বিপদ ঘটিয়াছে বলিয়াই সে ধরিয়া লইল এবং বিদ্যুৎ বেগে কি হয়েছে বলিয়া একেবারে তাহার সামনে আসিয়া উপস্থিত হইল। কিন্তু তাহার পূর্বে কমলার কথা কিছু বলি। তাহার বাপ মায়ের কোনো খবর কমলা নিজেও রাখে না, সুতরাং তাহার পিতৃপরিচয় অজ্ঞাত বলিয়াই ধরিয়া লইতে হইবে। জ্ঞান হওয়ার পর হইতেই সে নিজেকে ঝিয়ের ঘরে দেখিতেছে। যাহাকে সে প্রথম দেখিয়াছিল তাহাকেই সে মা বলিয়া ধরিয়া লইতে পারিত, যদি না সে সামান্য কয়েকটা টাকার জন্য আর একজন ঝিয়ের কাছে বিক্রয় করিয়া চলিয়া যাইত। কমলা সেই বয়সেই এটা বুঝিতে পারিয়াছিল যে আর যাহাই হোক, আচরণটা ঠিক মায়ের মতো নয়। তাহার পর হইতে আরও 2-3 হাত বদল হইয়া সম্প্রতি ক্ষান্ত বাড়িউলির কাছে আসিয়া পড়িয়াছে সে। ক্ষান্ত নিজে বৃদ্ধ হইয়া পড়িয়াছে। তাহার সম্বলের মধ্যে উপরে নিচে 2 কামরা এই 1 ফোঁটা বাড়ি। সে কমলাকে পাইয়া বাঁচিয়া গেল। কমলার বয়স কম এবং রূপ ছিল। ক্ষান্ত নিচের ঘরের ভাড়াটিকে তুলিয়া দিল। নিজের ঘর হইতে কিছু কিছু আসবাবপত্র দিয়া সেই ঘর সাজাইয়া দিল এবং আকারে ইঙ্গিতে কমলাকে প্রস্তুত হইতে বলিল। কিন্তু বিপদ বাঁধিল কমলাকে লইয়া। খাওয়াইয়া পড়াইয়া মাজিয়া ঘুষিয়া খেন্তি যখন তাহাকে চলনসই করিয়া লইয়া নূতন ব্যবসা সাজাইতে গেল, তখনই সে বাঁকিয়া বসিল। খেন্তি অনেকদিন এই কাজে থাকিয়া চুল পাকাইয়াছে। সে তখনই তাড়া দিল না। মনে মনে অসহিষ্ণু হইয়া উঠিলেও আরো খানিকটা সময় দিল। কমলা এইসব সংসর্গেই মানুষ হইয়াছে, সুতরাং অন্যায় বলিয়া যে তাহার আপত্তি তাহা নয়। সে বলে, আমার ভয় করে। খেন্তি আরো কিছুদিন সময় দিয়া কখনো বা মিষ্ট ভাষায়, কখনো বা তাড়নায় অবশেষে তাহাকে রাজি করিল।
আজই তাহার প্রথম রাত্রি। কিন্তু রাজি হওয়া সত্ত্বেও তাহার ভয় যায় নাই। সে দ্বারের কাছে দাঁড়াইয়াছিল বটে, কিন্তু লোকে তাহার দিকে চাহিলেই সে ভয়ে ভিতরে ঢুকিয়া আসিতেছিল। দৈবক্রমে সেই দিনই খেন্তির কোমরের ব্যথাটা অত্যন্ত বাড়িয়াছিল বলিয়া তাহাকে সন্ধ্যার আগেই শয্যা গ্রহণ করতে হইয়াছিল। যদিচ তৎসত্ত্বেও সে উপরের ঘর হইতেই মধ্যে মধ্যে হুঙ্কার দিতে ছাড়ে নাই। কমলা দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘামিতেছিল। একবার তো একটা মারোয়ারি ঘাড়ের উপরেই আসিয়া পড়িয়াছিল। কমলা ভয়ে কপাটটা বন্ধ করিয়া দিয়া ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল। কিসের ভয় তাহা সে জানে না, শুধু ভয়। অথচ এধারে খেন্তির আস্ফালন ক্রমশই তীব্র হইয়া উঠিতেছে। অগত্যা তাহাকে আবারও দুয়ার খুলিতে হইল। ঠিক সেই সময়ই সুরেশ সেইখান দিয়া ফিরিতেছিল। গ্যাসের আলো তাহার সুন্দর মুখ ও প্রশস্ত বক্ষের উপর আসিয়া পড়িয়াছিল। সেই দিকে চাহিয়া অকস্মাৎ কমলার যেন মনে হইল যে এই মানুষটিকে ভয় নাই। যদি কাহারো কাছে আত্মসমর্পণ করিতেই হয় তো ইহার কাছে করাই শ্রেয়। কিন্তু সুরেশ সেদিকে যায় না যে। খেন্তি তাহাকে বলিয়া দিয়াছিল, ওরাই উপচে আসবেক্ষণ, তোকে কিছু বলতেই হবে না, শুধু টাকাটা ঠিক করে নিস। তবু এ মানুষটি যে চলিয়াই যায়। সে একরকম মরিয়া হইয়াই ডাকিয়া ফেলিল, শুনুন। মরিয়া হইয়া ডাকা বলিয়াই বোধহয় কণ্ঠস্বরটা আর্ত শোনাইল। সুরেশ চমকিত হইয়া ফিরিয়া দাঁড়াইল এবং ভুল বুঝিল। সে ব্যস্ত হইয়া কাছে আসিয়া প্রশ্ন করিল, কি হয়েছে? কমলার তখন যেন গলা শুকাইয়া আসিয়াছিল। সে কোনো মতে ইঙ্গিতে তাহাকে ভিতরে আসিতে বলিয়া নীরবে আগে আগে পথ দেখাইয়া তাহার নির্দিষ্ট ঘরে গিয়া উপস্থিত হইল। কিন্তু তখনও সুরেশ ব্যাপারটা ঠিক বুঝিতে পারে নাই। সে আবার জিজ্ঞাসা করিল, কি হয়েছে, ব্যাপার কি? ঠিক এই প্রশ্নের জন্য কমলা প্রস্তুত ছিল না। কি বলিতে হইবে তাহাও বুঝিতে পারিল না। নিঃশব্দে নতমুখে দাঁড়াইয়া ঘামিতে লাগিল। ঘরের আসবাবপত্রের দিকে দেখিয়া এবং কমলাকে নিরুত্তর দেখিয়া এতক্ষণে সুরেশের আসল কথাটা সন্দেহ হইল। সে আরও একবার চারিদিকে চাহিয়া লইয়া কঠিন কণ্ঠে কহিল, ও তুমিও বেশ্যা? ছি ছি, আমি ভেবেছিলুম বুঝি তুমি ভদ্রলোকের মেয়ে, কোনো বিপদে পড়ে আমাকে ডাকছ। তোমার বয়স কম, তাই বেঁচে গেলে। অন্য কেউ হলে এমন একটি চর কষিয়ে দিয়ে চলে যেতুম যে 3 দিন আর উঠতে হতো না। আমাকে ডাকার স্বাদ ঘুচিয়ে দিতুম। ভবিষ্যতে যখন কাউকে ডাকবে লোক দেখে ডেকো। সে ঝড়ের মতো বাহির হইয়া গেল। কিন্তু তাহারই তিরস্কার সত্যকার চাবুকের চেয়েও বেশি জোরে গিয়া যেন কমলাকে আঘাত করিল। সে কিছুক্ষণ কাঠের মতো আড়ষ্ট হইয়া দাঁড়াইয়া থাকিয়া মেঝের উপরেই আছড়াইয়া পড়িয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। বাপ মায়ের স্নেহে মানুষ হওয়া তাহার ভাগ্যে ছিল না। কুৎসিত সংসর্গে মারধর লাঞ্ছনার মধ্যেই সে এত বড় হইয়া উঠিয়াছে। কিন্তু মানুষের কথা যে এমন করিয়া মানুষকে আঘাত করিতে পারে তাহা সে কোনো দিনই অনুভব করিতে পারে নাই। বইয়ের পাতায় সে মান অপমানের কথা শেখে নাই, কিন্তু আজ তাহার মনে হইতে লাগিল যে ইহার চেয়ে মৃত্যুও ঢের ভালো ছিল। ঘণ্টার পর ঘণ্টা কাটিতে লাগিল। উপরে খেন্তির আস্ফালন ক্রমশ নিস্তেজ হইয়া আসিতে আসিতে এক সময়ে একেবারেই থামিয়া গেল। বোধ করি সে ঘুমাইয়াই পড়িল। কিন্তু কমলার চোখে ঘুম আসিল না।
সে তেমনি করিয়াই মাটিতে পড়িয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। তাহার সে বুক ফাটা কান্না দেখিয়া মনে হইতে লাগিল যে আজিকার এ শোকাবহ রাত্রিও বোধ করি ফুরাইবে না, এ মর্মন্ত রোদনও থামিবে না। কমলা জ্ঞান হওয়ার পর যাহাকে মা বলিয়া জানিত, 7 বৎসর বয়সের সময় সে যখন মাত্র 50টি টাকার জন্য তাহাকে বিক্রয় করিয়া চলিয়া গেল, তখন সে কেমন করিয়া নিঃসংশয়ে বুঝিতে পারিয়াছিল যে আর যাহাই হোক সে তাহার মা নয়। কে তাহার মা, কোথায় কবে মারা গেল, কোথা হইতে ইহারা তাহাকে সংগ্রহ করিল, এসব কথা তাহার মধ্যে মধ্যে মনে আসিলেও সে উহা লইয়া কোনোদিনই বিশেষ মাথা ঘামায় নাই। কিন্তু আজ এতদিন পরে অতীতের সমস্ত লাঞ্ছনা যেন নূতন করিয়া তাহার কাছে অসহ্য হইয়া উঠিল। যে মা কি বস্তু তাহা সে জানে না, সেই মায়েরই উদ্দেশ্যে বারবার আকুল কণ্ঠে সমস্ত বেদনা উজাড় করিয়া দিতে লাগিল। মা, মাগো, আর যে পারি না। ভোরের দিকে প্রথম স্ক্যাভেঞ্জারের গাড়ির শব্দে সহসা সে চমকিত হইয়া উঠিল। সে কিছুতেই এ জীবনযাপন করিতে পারিবে না, কিছুতেই না। জীবনে ঘরকন্যা পাতিয়া নারী জীবনের স্বাদ আহ্লাদ মিটাইবার পথ তাহার জন্য চিরকালের মতো রুদ্ধ হইয়া গেছে, এ কথাটা কেহ বলিয়া না দিলেও সে বুঝিতে পারিয়াছিল। কিন্তু তবু এই স্নেহ মায়াহীন সকলকার ঘৃণিত জীবন সে কিছুতেই যাপন করিবে না, বরং আত্মহত্যা করিতে হয় সেও ভালো। কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গেই মনে হইল যে এ ঘরটা যেন চারিদিক হইতে তাহার গলা টিপিয়া ধরিতেছে। সে একরকম ছুটিয়াই ঘর হইতে, সে বাড়ি হইতে বাহির হইয়া পড়িল। কিন্তু রাস্তায় বাহির হওয়ার সঙ্গে সঙ্গেই খানিকটা প্রকৃতস্থ হইয়া উঠিল। আশ্রয় খুঁজিতে হইবে বটে, কিন্তু এখান হইতে অনেকটা দূরে গিয়া। একটু পরেই ক্ষান্ত উঠিবে এবং তাহাকে না দেখিতে পাইয়া রীতিমতো খোঁজাখুঁজি শুরু করিবে নিশ্চয়। তাহার ভয় হইতে লাগিল, কি জানি যদি ধরিয়া আনে আবার। সে শিহরিয়া উঠিয়া সোজা দক্ষিণ দিকের রাস্তা ধরিয়া একরকম ছুটিয়াই চলিল। তখনও ফর্সা হয় নাই, রাস্তায় লোকও কেহ ছিল না। অত রাত্রে তাহাকে উদ্ভ্রান্তের মতো ছুটিতে দেখিয়া গলির মোড়ে পুলিশে ধরিল। এই বিপদের জন্য বোধ করি সে প্রস্তুত ছিল না, শুধু পিছনের বিপদটা হইতে দূরে সরিয়া যাইবার জন্যই প্রাণপণে ছুটিতেছিল। কনস্টেবলের সামনে পড়িয়া একেবারে কাঁদিয়া ফেলিল। তাহার বিপন্ন দৃষ্টি এবং অশ্রু দেখিয়া কনস্টেবলটা কি ভাবিল কে জানে। প্রশ্ন করিল, কারো অসুখ করেছে নাকি? কমলাও যেন আধারে কুল পাইল। মাথা নাড়িয়া কহিল, হ্যাঁ, আমার মায়ের অসুখ, ডাক্তার ডাকতে যাচ্ছি। সে ছাড়িয়া দিল। কমলা এবার আর না ছুটিয়া যতটা সম্ভব দ্রুত পদে পথ চলিতে লাগিল। সে ইতিমধ্যেই মন স্থির করিয়া ফেলিয়াছিল গায়ে 2-1খানা অলঙ্কার আছে, সেইগুলি বেচিয়া প্রথমে কিছু টাকা সংগ্রহ করিবে, তাহার পর কোনো দূর দেশে গিয়া যে কোনো উপায়ে ভদ্রভাবে জীবিকা অর্জনের চেষ্টা করিবে। সকাল হইতে প্রথমেই যে পোদ্দারের দোকান দেখিতে পাইল সেইখানেই ঢুকিয়া পড়িয়া কহিল, আমি এই গহনাগুলো বিক্রি করতে চাই, নেবেন আপনারা? পোদ্দার একবার তাহার আপাদমস্তক নিরীক্ষণ করিয়া হাত বাড়াইয়া কহিল, দেখি। কমলা একে একে বালা, চুড়ি, তাগা সবই খুলিয়া দিল, কিন্তু সেগুলি হাতে করিয়াই পোদ্দারের মুখ কঠিন হইয়া উঠিল।
সে কহিল, পীরের কাছে মামদোবাজি করতে এসেছো বাছা? গিলটির গহনা চালাতে এসেছো পোদ্দারের কাছে? এখন যদি পুলিশ ডাকি? কমলার মুখ বিবর্ণ হইয়া উঠিল। কাল সন্ধ্যায় তাহাকে সাজাইবার সময় ক্ষান্ত বাক্স হইতে এইগুলি বাহির করিয়া পড়াইয়া দিয়াছিল, কিন্তু এগুলি যে গিলটির হইতে পারে এ সম্ভাবনা একবারও তাহার মনে জাগে নাই। তাহার কণ্ঠতালু শুষ্ক হইয়া উঠিল। সে কথার জবাব দিতে পারিল না, শুধু শূন্য দৃষ্টিতে তাকাইয়া বসিয়া রহিল। পোদ্দার পাকা লোক, সে তাহার মুখের দিকে চাহিয়াই ব্যাপারটা অনুমান করিয়া লইল। বাবু বুঝি সোনার গয়না বলেই দিয়েছে, তাই এ লাইনে এমন বহুত ঠকতে হবে। আশ্চর্য, পোদ্দারটা পর্যন্ত তাহাকে সোজাসুজি বেশ্যা বলিয়াই ধরিয়া লইল। কমলার লজ্জায় যেন মাটির সহিত মিশিয়া গেল, কিন্তু তবুও তাহাকে যে কথা কহিতেই হইবে। কোনো মতে মাথা তুলিয়া কহিল, এর মধ্যে কি একটাও সোনার গয়না নেই? পোদ্দার ঘাড় নাড়িয়া কহিল, না। তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিয়া কহিল, দেখি বাছা তোমার মাকড়ি জোড়াটা। মাকড়ি জোড়া পরীক্ষা করিয়া কহিল, হ্যাঁ, এ দুটো সোনার বলেই মনে হচ্ছে, তবে মরা সোনার। বেচবে এ দুটো? কমলা ঘাড় নাড়িয়া সম্মতি দিল। এ দুটো তাহার বাল্যকালের, তাহার দ্বিতীয় আশ্রয়দাত্রীর দেওয়া, সেই হইতেই কানে আছে, সুতরাং তাহার ওজনও সামান্য। পোদ্দার অনেক ঘষা মাজা হিসাবপত্র করিয়া তাহাকে 3 টাকা 11 আনা গনিয়া দিল। কহিল, তাই 3টি পয়সা তোমায় বেশি দিলুম বাছা। কমলার টাকা ও পয়সাগুলি আঁচলে বাঁধিয়া নিরাভরণ অবস্থাতে বাহিরে আসিয়া দাঁড়াইল। দাসীগিরি করিয়া তাহাকে খাইতে হইবে যখন, অনর্থক গিলটির গহনা গায়ে চড়াইয়া লাভ কি? দুগাছি কাঁচের চুড়ি ছিল হাতে, সেই দুটিই শুধু রহিল। দূর দেশে যাইবার আশা তো একেবারেই গেল। এখন তাহার প্রথম চিন্তা হইল, কোথায় গিয়া দাসীর কাজ খুঁজিবে। মনে হইল অনেকদিন আগে একবার কালীঘাট গিয়াছিল, সেখানে বহু লোকের বসতি, এবং সেটা ক্ষান্তর বাড়ি হইতে অনেকটা দূরও বটে। সেইখানে যাওয়াই বাঞ্ছনীয়। সে লোককে জিজ্ঞাসা করিয়া করিয়া কালীঘাটের পথেই চলিতে শুরু করিল। অনভ্যস্ত পদে ধীরে ধীরে হাঁটিয়া যখন কালীঘাটে পৌঁছিল, তখন বেলা মধ্যাহ্নের কাছাকাছি পৌঁছিয়াছে। আগের দিন সারা রাত্রি অনাহারে কাটিয়াছে, তাহার উপর অদ্যকার এই পথশ্রমে তাহার গলা শুকাইয়া কাঠ হইয়া গিয়াছিল। সামান্য কিছু জলযোগের আশায় একটা খাবারের দোকানের সামনে গিয়া দেখিল, ভাগ্যদেবতা তাহার সহিত চরম রসিকতাই করিয়াছেন। কে ইতিমধ্যে তাহার আঁচল হইতে সমস্ত টাকা পয়সা খুলিয়া লইয়া একটা ঢিল বাঁধিয়া দিয়াছে। মধ্যে 2-3 বার ভিড়ের মধ্যে পড়িতে হইয়াছিল, সেই সময় কে এই কাণ্ডটি করিয়াছে। কিছুক্ষণ পাষাণের মতো অনড় হইয়া দাঁড়াইয়া থাকিয়া একটা দীর্ঘ নিঃশ্বাসের সহিত সে আহারের আশা ত্যাগ করিল। রাস্তার ধারের একটা কল হইতে শুধু জল খাইয়া তৃষ্ণা নিবারণ করিয়া আবার পথ চলিতে শুরু করিল। হয়তো কিছু খাবার চাহিলে সে পাইত, কিন্তু ভিক্ষা করিতে তাহার প্রবৃত্তি হইল না। এইবার আরম্ভ হইল তাহার চাকরি খোঁজা। তাহার বিশ্বাস ছিল যে কম মাহিনাতে ঝিয়ের কাজ করিতে চাহিলে
কাজের অভাব হইবে না। কার্যক্ষেত্রে নামিয়া তাহার সে ভুলও ভাঙিয়া গেল। বহু বাড়িতে সে কাজের জন্য গেল, কিন্তু কেহই তাহাকে রাখিতে ভরসা করিল না। পুরুষদের মধ্যে বৃদ্ধেরা বক্রোক্তি করিলেন, যুবকরা অশ্লীল ইঙ্গিত করিল। যেখানে মেয়েদের কাছে গিয়া পৌঁছিতে পারিল, সেখানে আরও লাঞ্ছনা। একজন বলিলেন, সমস্ত ছেলেপুলে নিয়ে ঘর করি বাছা, খাল কেটে কি কুমির ঘরে ঢোকাবো? কেহ বা বলিলেন, তোমাদের বাছা বাবুর সঙ্গে ঝগড়া করে ঝিগিরি করতে আসা, আবার মিটে গেলেই কাজ ছেড়ে চলে যাবে। কেহ বা শুধু বিরস মুখে ঘাড় নাড়িলেন। ক্রমে সন্ধ্যা হইয়া আসিল। আহার নাই, আশ্রয় নাই, এমনকি আশা পর্যন্ত নাই। পথকষ্টে, অনাহারে, হতাশায় তাহার পা যেন ভাঙিয়া পড়িতে লাগিল। তাহার পর বিপদ। সন্ধ্যার কিছু পূর্বেই ক্ষান্তর চাকরের প্রায় সামনে পড়িয়া গেল। খুব সম্ভব তাহাকে খুঁজিতেই আসিয়াছে। কোনো মতে পাশ কাটাইয়া একটা গলিতে ঢুকিয়া পড়িয়া আত্মরক্ষা করিল বটে, কিন্তু বহুক্ষণ পর্যন্ত তাহার বুক ধড়াস ধড়াস করিতে লাগিল। এই অবস্থায় কোথায় রাত কাটায়? পাড়াতে থাকারও বিপদ। ছোকরার দল চঞ্চল হইয়া ওঠে, কেহ বা পিছু লয়, কেহ বা শীষ দেয়। শেষকালে মরিয়া হইয়া নকুলেশ্বর মন্দিরের কাছে এক বৃদ্ধ সাধুর আস্তানায় হাজির হইয়া তাহার পা ধরিয়া কহিল, বাবা, আজকের রাতটা কোনো মতে যদি আশ্রয় দাও, আমি বড় অসহায়। সাধু ভাগবত পড়িতেছিলেন। চোখ তুলিয়া চাহিয়া তাহার ক্ষুদ্র ঘরেরই একটা কোণ দেখাইয়া দিয়া কহিলেন, ওইখানে থাকো মা, কিন্তু ভোর হলেই চলে যেও। তাহার পর ম্লান হাসি হাসিয়া কহিলেন, আমরাই ভগবানের আশ্রয়ে থাকি, এ স্থান থেকে চলে যাও বলাটা খুবই অন্যায়। কিন্তু মা, আমাদেরও 5 জনের উপর নির্ভর করতে হয়। পুলিশ কেস হলে বড়ই লজ্জায় পড়ব। কমলা যেন লজ্জায় মাটির সহিত মিশিয়া গেল। ছি ছি, বৃদ্ধ সাধু পর্যন্ত তাহাকে কিনা সন্দেহ করিতেছেন। একবার মনে হইল যে তখনই সে স্থান পরিত্যাগ করে, কিন্তু বাহিরের কথা মনে পড়িয়া আর সাহসে কুলাইল না। সে সেই ঘরেরই এক কোণে পড়িয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। সাধুজি সারা রাত্রি ধরিয়াই প্রদীপের আলোতে ভাগবত পড়িয়া চলিলেন। একবারও ঘাড় তুলিয়া চাহিলেন না, কিংবা ফিরিয়া দেখিলেন না পর্যন্ত। শুধু রাত্রি শেষে প্রথম কাক ডাকিবার সঙ্গে সঙ্গেই কমলা উঠিয়া নিঃশব্দে তাহাকে প্রণাম করিয়া যখন বাহির হইয়া যাইতেছিল, কেবল সেই সময় একবার ফিরিয়া তাকাইলেন। কহিলেন, এদিকে একবার এসো তো মা। কমলা আসিয়া তাহার সামনে হাঁটু গাড়িয়া বসিল। প্রদীপের যে ক্ষীণ আলো তাহার শুষ্ক পাণ্ডুর মুখে ও রোদনারক্ত চোখের উপর আসিয়া পড়িয়াছিল, তাহাতেই তিনি কি দেখিলেন কে জানে। ধীরে ধীরে হাত তুলিয়া নমস্কার করিয়া কহিলেন, কাল প্রথমটা ভুল বুঝেছিলুম মা। তুমি ব্রাহ্মণ কন্যা, কুমারী, তুমি আমার নমস্যা। যাও মা, তোমার ভালো হবে। কমলা আবার যখন রাস্তায় আসিয়া দাঁড়াইল, তখন দুর্বল দেহ তাহার বাতাসের মতো কাঁপিলেও মনে তাহার কে যেন নূতন উৎসাহ ভরিয়া দিয়াছিল। সে ব্রাহ্মণ কন্যা, কুমারী, বৃদ্ধ সাধুরও নমস্যা।
ভগবত ভক্ত সন্ন্যাসীর কথা কি মিথ্যা হইতে পারে? কখনো না। অতীতের যত ক্লেদই তাহাকে ঘিরিয়া থাকুক না কেন, তাহার মধ্য হইতে মুক্তি পাওয়া তাহা হইলে তাহার দুরাশা নহে। সে নূতন আশায় বুক বাঁধিয়া আবার যাত্রা শুরু করিল। সোজা একটা রাস্তা ধরিয়া দুই ধারের প্রায় সমস্ত বাড়িতেই কাজের খোঁজ করিতে লাগিল। কিন্তু সেদিনও সেই পূর্বের অবস্থা। আগের দিনের চেয়ে ভালো ফল সেদিনও হইল না। বিদ্রূপ ও লাঞ্ছনা, অভদ্র ইঙ্গিত। ক্রমে যখন সে দিনও শেষ হইয়া আসিল, তখন এধারেও তাহার যেমন হাঁটিবার শক্তি চলিয়া গিয়াছিল, মনেও আর যেন কোনো জোর ছিল না। তাহার অদৃষ্টে কি সাধুর বাক্য নিষ্ফল হইয়া গেল? তিনি যে বলিলেন, তোমার ভালো হবে, সে কথা কি তাহা হইলে একেবারেই মিথ্যা? সে ক্লান্ত দেহ ও ভগ্ন মন লইয়া পথের ধারের একটা গাছতলায় আশ্রয় লইল। পা দুটাকে আর টানিয়া লইয়া যাওয়া যায় না। এইখানেই সে থাকিবে, যাহা হয় হোক। একটা ক্লান্তি, কেমন একটা মোহ যেন তাহার সারা দেহকে ধীরে ধীরে আচ্ছন্ন করিয়া ফেলিতেছে। এই কি তাহা হইলে মৃত্যু? আসুক, আসুক, মৃত্যুই আসুক। কোনো মতে প্রাণপণে চোখ দুটি মেলিয়া একবার ঊর্ধ্বমুখে চাহিয়া মনে মনে শেষ আকুতি জানাইল, ভগবান, আমাকে নাও, আর পারি না। তাহার পরই অজ্ঞান হইয়া পড়িল। ইসলামাবাদের তরুণ জমিদার আলোকনাথ রায় কি কাজে কলিকাতা আসিয়াছিল, সম্প্রতি বাড়ি ফিরিতেছে। আকাশে দুর্যোগ ঘনাইয়া আসিতেছে। দুই এক ফোঁটা জলও পড়িতে শুরু করিয়াছে দেখিয়া সে গাড়ির স্পিড বাড়াইয়া দিল। বেহালা ছাড়াইয়া ডায়মন্ড হারবারের চওড়া রাস্তাটা সে সময় নির্জন, জনবিরল। মনের আনন্দে হেডলাইট জ্বালাইয়া সে নিজে গাড়ি চালাইতেছিল। অকস্মাৎ একটা বাঁকের মুখে আলোর রেখাটা একটা গাছতলায় গিয়া পড়িতেই চোখে পড়িল কে একটা মানুষ পড়িয়া আছে, সম্ভবত স্ত্রীলোকী, কারণ শাড়ির চওড়া পাটটা নজরে পড়িল। এই দুর্যোগে এমন সময়ে কে পড়িয়া আছে? ঘ্যাঁচ করিয়া গাড়ি থামাইয়া ড্রাইভার নগেনকেও পিছনে আসিতে বলিয়া সে নামিয়া পড়িল। কাছে গিয়া দেখিল একটি 16-17 বছরের রূপসী মেয়ে অজ্ঞান হইয়া পড়িয়া আছে, যেন সায়াহ্ন বেলার মুদিত কমল। ম্লান কিন্তু অপরূপ সুন্দর। মুহূর্ত কয়েক সে অপলক দৃষ্টিতে চাহিয়া থাকিয়া ব্যস্ত হইয়া কহিল, নগেন, ধরো দেখিনি শিগগির, মেয়েটাকে আপাতত গাড়িতে তুলি, এখনই দুর্যোগ শুরু হবে, দেরি করলে একেবারে মারা যাবে। নগেন সংকুচিতভাবে বলিল, বাবু, ও বোধহয় মরে গেছে। পাগল নাকি? দেখছো না নিঃশ্বাসে বুক কাঁপছে, গলার নলি ধুকধুক করছে, ধরো ধরো। নগেনের কিন্তু এত হাঙ্গামে যাইতে আদৌ ইচ্ছা ছিল না। সে আরো খানিকটা ইতস্তত করিয়া কহিল, ও ভিকিরির মেয়েরা অমন শুয়েই থাকে, কি দরকার বাবু ওসব হাঙ্গামে যাবার, পরের দায় নিয়ে। আলোক তরুণ যুবক, অ্যাডভেঞ্চারের গন্ধ পাইয়াছে। তখন কোনো কথাই শুনিবার মতো অবস্থা তাহার নয়। সে ধমক দিয়া কহিল, কি বলছো যাতা? ভিকিরির মেয়েকে এমন শান্তিপুরের শাড়ি পরতে দেখেছ কখনো? যা বলছি শোনো। অগত্যা নগেনকে তুলিতে হইল। ধরাধরি করিয়া গাড়িতে তুলিবার সময়ই তাহার আসল অবস্থাটা আলোকের নজরে পড়িল। সে কহিল,
ইস, এর পেট দেখেছ? বোধহয় অনেকদিন কিছু খায়নি, তাইতেই অজ্ঞান হয়ে পড়েছে। দেখো দেখি এগিয়ে আমতলায় গিয়ে একটু দুধ জোগাড় করতে পারো কিনা। নগেন গাড়ি ছাড়িয়া দিল। ততক্ষণে বৃষ্টি শুরু হইয়াছে। তাহারই ঠান্ডা বাতাসে মেয়েটির জ্ঞান হইল। সে চোখ মিলিয়া দেখিল একটি তরুণ যুবক তাহার মুখের দিকে উদ্বিগ্নভাবে চাহিয়া আছে, এবং সে একটা মোটরের মধ্যে। তাড়াতাড়ি উঠিয়া বসিবার চেষ্টা করিতেই আলোক কহিল, উঠবেন না, উঠবেন না, আপনার কোনো ভয় নেই। আগে একটু দুধ খান, তারপর সব হবেক্ষণ। আমতলা হাটে দুধ সংগ্রহ করিয়া তাহাকে খাওয়াইয়া আলোক আবার গাড়ি ছাড়িয়া দিতে বলিল, সোজা বাড়ি চলো। আলোকের বাবা গঙ্গানাথবাবু এ অঞ্চলের ডাক সাইটে জমিদার ছিলেন, কিন্তু 1 বৎসরের কন্যা জ্যোৎস্না ও বছর 5 ছেলে আলোককে রাখিয়া তাহার স্ত্রী যখন মারা গেলেন, তখন শত অনুরোধ সত্ত্বেও তিনি আর বিবাহ করিলেন না। একটি সদ্য প্রসূতি দাসী সংগ্রহ করিয়া জ্যোৎস্নার ভার তাহার হাতেই দিয়া তিনি নিজে ছেলেটিকে মানুষ করিতে লাগিলেন। কিন্তু বৎসরখানেক পরে একটা অতিশয় দুষ্কর্মের জন্য তিনি যখন সেই ঝিকে তাড়াইয়া দিলেন, তখন সে একা গেল না, শালঙ্কারা কন্যাটিকেও লইয়া গেল। গঙ্গানাথবাবু পাগলের মতো হইয়া উঠিলেন। পুলিশের লোক, শৌখিন গোয়েন্দা কেউই বাদ গেল না। এমনকি গঙ্গানাথবাবু 10,000 টাকা, 20,000 টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করিলেন। তবুও তাহার আর খোঁজ পাওয়া গেল না। না ঝি, না জ্যোৎস্না, কাহারও কোনো সন্ধান মিলিল না। ধরণীপৃষ্ঠ হইতে উভয়ই যেন নিশ্চিহ্ন হইয়া গেল। এত বড় আঘাত গঙ্গানাথবাবু সহিতে পারিলেন না। মাস 6 মধ্যেই তিনিও শেষ শয্যা গ্রহণ করিলেন। তাহার পর হইতে আলোকনাথ মাসি পিসি প্রভৃতির কাছেই মানুষ হইয়াছিল। সম্প্রতি বিএ পাশ করার পর নিজের এস্টেট নিজের হাতে লইয়া ডায়মন্ড হারবারে নিজের বসবাসের জন্য একটি নূতন বাড়ি তৈরি করিয়া লইয়াছে। পৈতৃক বাড়ি দখল করিয়া আছেন ওই মাসি পিসির দলই। আলোক কমলাকে সেই ডায়মন্ড হারবারের বাড়িতেই লইয়া আসিল। প্রথমটা কমলা খুবই সংকুচিত হইয়াছিল, কিন্তু সে আশ্বস্ত হইল যখন দেখিল যে আলোকনাথ তাহাকে কোনো প্রশ্নই করিল না, এবং বাড়িতেও গৃহিণী স্থানীয়া এমন কেহই নাই যিনি অসংখ্য প্রশ্নে জর্জরিত করিবেন। 2-3 দিন পরে কিন্তু যখন কলিকাতা হইতে মূল্যবান শাড়ি ও সায়া কিনিয়া আনিল, তখন কমলা ব্যস্ত হইয়া উঠিল। সে নিজেই আলোককে ডাকিয়া কহিল, দেখুন, কেন আমার অপরাধ বাড়িয়ে তুলছেন এমন করে? আমার কেউ কোথাও নেই, দাসীর কাজ করেই খাই। আমাকে দয়া করে সেইভাবেই দেখবেন। বরং শুনছি আপনাদের আর একটা বড় বাড়ি আছে, সেখানে দাসী চাকরও আছে ঢের। সেইখানে যদি একটা ব্যবস্থা করে দেন তো ভালো হয়। আলো কথাটা বিশ্বাস করিল না, করিবার কথাও নয়। সে দেখা যাবে বলিয়া সরিয়া পড়িল। কিন্তু অসুবিধাটা বুঝিতে পারিয়া সেই দিনই ও বাড়ি হইতে মলিনা বলিয়া এক দুঃসম্পর্কের বিধবা ভাগ্নিকে আনাইয়া লইল। মলিনার বয়স অল্প, তাহার উপর লেখাপড়াও কিছু শিখিয়াছিল। সে মামার মুখে সব কথা শুনিয়া কমলাকে বিশেষ কোনো প্রশ্ন করিল না, এবং কমলার সহিত তাহার এক মুহূর্তেই ভাব হইয়া গেল। কমলাও একটা সঙ্গী পাইয়া বাঁচিল। সে অবশ্য আরও একবার কাজকর্মের কথা বলিতে গিয়াছিল, কিন্তু আলোকনাথ এক কথায় তাহাকে ঠান্ডা করিয়া দিল। কহিল, তুমি তো মরেই গিয়েছিলে, তোমার প্রাণ দিয়েছি আমি,
এখন তোমার সম্বন্ধে যা কিছু ব্যবস্থা আমিই করব। তোমার কি? কমলার দিন সুখেই কাটিতে লাগিল। প্রকৃতপক্ষে সেই বাড়ির গৃহিণী হইয়া উঠিল। যা করে সে সকলেই তাহা মানিয়া লয়। ঘর সংসার হইতে শুরু করিয়া আলোকনাথের নিজের ঘরের পর্যন্ত সব ভার তাহার উপর। কিন্তু কিছুদিন কাটিবার পরই আলোকের মনের ভাবটা কমলার কাছে স্পষ্ট হইয়া উঠিল। সে তাহাকে ভালোবাসে, ভালোবাসা পাইতে চায়। আলোকের ভালোবাসার মধ্যে অসম্মানের কোনো সম্ভাবনা নাই, এও সত্য কথা। কিন্তু তবু যেন সে মনের মধ্যে সেদিক দিয়া কোনো সাড়া পায় না। আলোককে সে শ্রদ্ধা করে খুব, তাহার প্রতি কৃতজ্ঞতারও অন্ত নাই। কিন্তু যে ভালোবাসার সঞ্চারে মন দিনরাত প্রণয়াস্পদকে ঘিরিয়া থাকিতে চায়, সেই ভালোবাসা আলোকের প্রতি তাহার ছিল না। হয়তো তাহার অন্য কারণ ছিল। যে সুদর্শন বলিষ্ঠ যুবকটি তাহাকে সর্বনাশকর পরিণামের মুখ হইতে টানিয়া একদা ঘরের বাহির করিয়া দিয়াছিল, হয়তো তাহার কথাটা সে আজও ভুলিতে পারে নাই। সেই মূর্তিটাই মনের মধ্যে অত্যন্ত গভীরভাবে অঙ্কিত হইয়া গেছে। কিন্তু আলোককেই বা কি বলিবার আছে? বিশেষত এক বাসন্তী সন্ধ্যায় গঙ্গা তীরে বেড়াইতে গিয়া যখন সে সোজাসুজি বিবাহের প্রস্তাব করিয়া বসিল, তখন কমলা একটিও আপত্তির কথা মুখে আনিতে পারিল না। সব দিক দিয়াই আলোকের মতো পাত্র বহু জন্মের তপস্যার বস্তু। আর সে তো নরকের কীট। তাহাকে যদি তিনি পায়ে স্থান দিতেই চান, তো তাহার আপত্তি করিতে যাওয়া তো মূর্খতা। বরং যে ঘরকন্যার স্বপ্ন দেখাও একদা তাহার কাছে দুরাশা বলিয়া ঠিকিয়াছিল, আজ যদি সেই স্বপ্নই সার্থক হইতে যায়, তাহা হইলে তো তাহার উল্লাস করিবারই কথা। সে শুধু কহিল, আপনি তো আমার কিছুই জানেন না, কোনো পরিচয়ই নেই। আপনি আমায় বিয়ে করলে লোকে কি বলবে? আলোক হাসিয়া কহিল, আমি তোমাকে জানি, তাই আমার যথেষ্ট। যাদের আপত্তি থাকতে পারত, তাঁরা যখন কেহই ইহলোকে নেই, তখন তো আমি নিশ্চিন্ত। বাকি যারা আছে তাদের কথায় আমার ভয়টা কি? ভুলে যেও না যে আমি মস্ত বড় লোক। কমলা আর কথা কহিতে পারিল না। তাহার সৌভাগ্যটা যেন সে ভালো করিয়া মনের মধ্যে ধারণাও করিতে পারিতেছিল না। তবে সঙ্গে সঙ্গে যেন কোনো এক অজ্ঞাত আতঙ্ক তাহার মনের মধ্যে গুড়গুড় করিতেছিল। এক ঝলক দক্ষিণা বাতাসের মতো লঘু পদে বাড়ি ফিরিয়াই আলোক তাহার একমাত্র বন্ধু সুরেশকে চিঠি লিখিতে বসিল। এতদিন কোনো কথাই তাহাকে জানাই নাই। আদ্যপান্ত সমস্ত অ্যাডভেঞ্চারটি বর্ণনা করিয়া লিখিয়া দিল, তুমি পত্র পাঠ চলে এসো। দিন দুই পরেই সুরেশ আসিয়া উপস্থিত হইল। কিন্তু আলোক তাহাকে মহা সমারোহে লইয়া গিয়া যখন কমলার সহিত পরিচয় করাইয়া দিল, তখন সে যেন নিমেষে পাষাণে রূপান্তরিত হইয়া গেল। মুহূর্ত কয়েকের দেখা এ মূর্তি তাহার মনের গভীরতম প্রদেশে খোদিত হইয়া গিয়াছিল। তাহা মুছিবার নয়। এই তাহার সেই সর্বনাশের দেবতা, যে একদিন তাহাকে পথে বাহির করিয়া দিয়াছিল। তাহার বুক কাঁপিয়া উঠিল। কোনো মতে বিবর্ণ মুখে একটা নমস্কার সারিয়া লইয়া টলিতে টলিতে গিয়া নিজের ঘরে ঢুকিয়া বিছানার উপর মুখ গুঁজিয়া পড়িল। আলোক ব্যাপারটা বুঝিতে পারিল না, লজ্জা বলিয়াই মনে করিল। সুরেশও তাহাকে চিনিতে পারিল না সত্য কথা,
কিন্তু কেমন যেন তাহার মনে হইতে লাগিল যে এ মুখ তাহার একেবারে অপরিচিত নহে। কবেকার একটা স্মৃতি ঝাপসা ধোঁয়ার মতো মনে মনে ভাসিয়া বেড়াইতে লাগিল। সুরেশ সব কথা শুনিয়া মুখে বলিল, কিন্তু তোমার তো অন্য অনেক আত্মীয় স্বজন আছেন, তাঁরা কি এ বিবাহে মত দেবেন? আলোক তাহার মুখে হাত চাপা দিয়া কহিল, ও কথা এখন থাক ভাই, আমার অনেক আত্মীয় স্বজনের জন্য কমলাকে আমি হারাতে পারবো না। কিন্তু সুরেশের মন হইতে খটকাটা কিছুতেই গেল না। গোলমালটা মনের মধ্যে কাঁটার মতো খচখচ করিতে লাগিল। সেদিন আরও কয়েকবার তাহার সহিত কমলার সাক্ষাৎ ঘটিল। প্রত্যেকবারই মনে হইল তাহার চেহারাটার সহিত অত্যন্ত অপ্রীতিকর কি একটা স্মৃতি জড়াইয়া রহিয়াছে। কমলার মুখের পাণ্ডু আভাও যেন বৃদ্ধি পাইয়াছিল। সন্ধ্যার দিকে তাহার অবস্থা দেখিয়া আলোক তো রীতিমতো উদ্বিগ্ন হইয়া উঠিল। রাত্রে আহারাদির পর নিজের ঘরে ঢুকিয়া দরজা বন্ধ করিতে গিয়া সহসা সুরেশের কথাটা মনে পড়িয়া গেল। এ সেই, নিশ্চয়ই সে বাহির হইয়া আসিয়া আলোকের দ্বারে ঘা দিল। আলোক, আলোক, ঘুমিয়েছিস? আলোক স্মিত প্রফুল্ল মুখে কপাট খুলিয়া দিয়া কহিল, না রে, বিয়ের ফর্দ করছিলুম, শুভস্য শীঘ্রম। কথাটা সুরেশের বুকে গিয়া সজোরে আঘাত করিল, কিন্তু তখন আর সময়ও নাই। বন্ধুর জন্যই বন্ধুকে আঘাত করিতে হইবে। এত বড় সর্বনাশ সে জানিয়া শুনিয়া বন্ধুর ঘাড়ে চাপিতে দিবে না। সে ঘরে ঢুকিয়া গম্ভীর মুখে আলোককে সব কথা বলিল। আলোক রাগে লাল হইয়া উঠিল। সজোরে মাটিতে পা ঠুকিয়া কহিল, এসব মিথ্যে কথা, এ আমি বিশ্বাস করি না। সুরেশ কহিল, অনর্থক তোমার সুখে বাধা দেওয়া আমার উদ্দেশ্য নয়, তুমি বরং ওকেই প্রশ্ন করো। আলোকের মনে পড়িয়া গেল কমলার অপরিসীম বিবর্ণতা, তাহার পাণ্ডুর মুখ। তবে কি সুরেশের কথাই ঠিক? তাহার পায়ের নিচের মাটি দুলিয়া উঠিল। মনে হইল দেহের সমস্ত রক্ত মাথায় উঠিতেছে। কমলা তখনও জাগিয়াছিল। দুইজনকে একসঙ্গে ঢুকিতে দেখিয়া তাহার বুক কাঁপিয়া উঠিল। আলোক ঝড়ের মতো ঘরে ঢুকিয়াই কহিল, এর সঙ্গে তোমার এর আগে দেখা হয়েছিল? বলো, মুখ তুলে চেয়ে স্পষ্ট উত্তর দাও। কমলা ঘাড় নাড়িয়া জানাইল, হ্যাঁ। কঠোর স্বরে আলোক কহিল, তাহলে ইনি যা বলছেন তোমার সম্বন্ধে সমস্তই সত্য কথা? কিন্তু তুমি আমাকে আগে জানাওনি কেন? কি উত্তর দেবে কমলা? একটা অব্যক্ত আকুলতা তাহার বুকে ঠেলিয়া ঠেলিয়া উঠিতে লাগিল। অশ্রু পড়িল না, কিন্তু তাহারই দুঃসহ বেগে দুই চোখের শিরাগুলি বেদনায় টনটন করিতে লাগিল। সে নিরুত্তর নতমুখে দাঁড়াইয়া রহিল। একবার মনে হইল যেন আলোক আঘাতই করিয়া বসিবে, কিন্তু সে নিজেকে সামলাইয়া লইয়া অসীম ঘৃণা ভরে শুধু কহিল, ছি, তুমি বেশ্যা! খোলার ঘরের রাস্তার ধারে দাঁড়ানো বেশ্যা! তোমাকে আমি রায় বংশের কুললক্ষ্মী করতে চেয়েছিলাম। ছি! বেচারি কমলা, তাহার কত কি বলিবার ছিল, কিন্তু এই নিদারুণ আঘাতের নিষ্ঠুরতার সামনে তাহার কণ্ঠ ভেদিয়া সামান্য স্বরও বাহির হইল না। শুধু যেন মরণ যন্ত্রণায় বিস্ফারিত চোখে একবার চাহিয়া দেখিল মাত্র।
কিন্তু আলোকের তাহাতেও দয়া হইল না। তাহার মাথায় তখন আগুন জ্বলিতেছিল। সে পকেট হইতে চাবির গোছাটা বাহির করিয়া কমলার পায়ের কাছে ফেলিয়া দিয়া কহিল, এই আমার সেফের চাবি, তুমি সমস্তই জানো, তোমার যা খুশি তুমি নিও, কিন্তু কাল সকালে উঠে যেন আমি তোমার মুখ না দেখি। তাহার পর সে যেমন ঝড়ের মতো আসিয়াছিল, সুরেশের হাত ধরিয়া তেমনি বাহির হইয়া গেল। কিন্তু সে রাত্রে দুজনের কাহারও ঘুম হইল না। আলোকের হইবার কথা নহে, কিন্তু সুরেশেরও চোখে নিদ্রা আসিল না। মরণাহত পাখির চাহনির মতো কমলার দৃষ্টি তাহার মনকে কেবলই পীড়া দিতে লাগিল। কর্তব্যের খাতিরে যাহা সে এইমাত্র করিয়া আসিল, তাহাই কি সত্য? কে জানে সে অবিচার করিল কিনা। শেষ রাত্রের দিকে হঠাৎ কপাট খোলার শব্দে চমকিত হইয়া চাহিয়া দেখিল কমলা দ্বার প্রান্তে দাঁড়াইয়া। সে ঘরে আসিল না, কিন্তু ঘরের আলো তাহার মুখে গিয়া পড়িয়াছিল। সুরেশ দেখিল অবিশ্রাম রোদনের ফলে তাহার দুই চোখ রক্তবর্ণ হইয়া উঠিয়াছে। কমলার সারা দেহ থরথর করিয়া কাঁপিতেছিল। সুরেশ উঠিয়া কাছে আসিতেই সে বলিয়া উঠিল, আপনি একদিন আমার নিশ্চিত বাসা ঘুচিয়ে দিয়ে পথে ঠেলে দিয়েছিলেন, আজও আবার আপনি আমার শেষ আশ্রয়টুকু কেড়ে নিলেন। বেশ্যাবৃত্তিও পাপ, গৃহস্থালির পথরুদ্ধ। আমি এখন কি করব? আমার স্থান কোথায় আপনিই তাহলে বলে দিন। কি উত্তর দিতে পারে সুরেশ? সে শুধু বিহবল নেত্রেই মেয়েটার শবের মতো বিবর্ণ মুখের দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিল। কমলাও মুহূর্ত দুই নীরবে দাঁড়াইয়া থাকিয়া উচ্ছ্বসিত রোদনের বেগে ভাঙিয়া পড়িয়া ছুটিয়া চলিয়া গেল। ভোরবেলা দরজা খুলিয়া বাহিরে পা দিতেই আলোক চমকিয়া উঠিল। ঠিক দরজার সামনে মেঝের উপর তাহারই দেওয়া চাবির গোছা, সংসার খরচের হিসাবের খাতা, টাকা পয়সা যাহা কিছু কমলার কাছে ছিল সমস্ত স্তূপাকার হইয়া পড়িয়া আছে। যে দুই একটি অলঙ্কার ইতিমধ্যেই আলোক জোর করিয়া কমলাকে কিনিয়া দিয়াছিল, তাহাও সে খুলিয়া রাখিয়া গিয়াছে। আর তাহার সহিত রাখিয়া গিয়াছে একখানা চিঠি। আলোক তাড়াতাড়ি খাম ছিঁড়িয়া চিঠি বাহির করিল। ৩-৪ ছত্র মাত্র লেখা, নূতন লেখাপড়া শেখার কাঁচা হস্তাক্ষর, হৃদয়ে বেগে কাঁপিয়া কাঁপিয়া গিয়াছে। তাহাতে লেখা ছিল, শ্রীচরণেষু। আমার বাবা মা কে ছিল তা জানি না, তবে মহাপুরুষের মুখে শুনেছিলাম আমি ব্রাহ্মণের মেয়ে। সেই বিশ্বাসেই তোমাকে বিয়ে করার কথাতে আপত্তি করিনি, নইলে আমার ভালোর জন্যে তোমার সর্বনাশ করতুম না কিছুতেই। বেশ্যার ঘরে মানুষ হয়েছি বটে, কিন্তু আমি আজও নিজে বেশ্যা নই। যদি পারো তো বিশ্বাস করো, হিসাব সব মেলানো আছে, একবার দেখে নিও। বিশ্বাস রাখবার চেষ্টা করেছি প্রাণপণে। অপরাধ ক্ষমা করো, প্রণাম নিও। ইতি। আলোকের মাথা ঘুরিতে লাগিল। একবার মনে হইল সে চিৎকার করিয়া কাঁদে, কিন্তু পারিল না। পাগলের মতো সুরেশের দ্বারে গিয়া করাঘাত করিল। সুরেশ, তোমার কথা শুনে আমি নারী হত্যা করলুম বোধ হয়। কমলায় এক কাপড়ে চলে গেছে,
ওই দেখো, একটি আধলা পর্যন্ত সে সঙ্গে নেয়নি। সে নিশ্চয়ই আত্মহত্যা করেছে। সুরেশ বাহির হইয়া আসিয়া সেগুলি দেখিল, কিন্তু সান্ত্বনার একটি কথাও মুখে উচ্চারণ করিতে পারিল না। একটা দারুণ সন্দেহ তখন তাহার মনে তোলপাড় করিয়া বেড়াইতেছে। তবে কি সে সম্পূর্ণ নিরপরাধে একটা নারী হত্যার কারণ হইল? আলোক তাহার কথা বলিবার অপেক্ষাও করিল না। চাকর বাকর সকলকে তুলিয়া চারিদিকে পাঠাইয়া দিল। তাহাদের প্রত্যেককে বলিয়া দিল, যে কেহ কমলাকে খুঁজিয়া বাহির করিতে পারিবে সেই নগদ 1000 টাকা পুরস্কার পাইবে। তাহার পর নিজেও মোটর গাড়ি লইয়া বাহির হইয়া পড়িল। যাইবার সময় সুরেশকে একটা কথাও বলিয়া গেল না, কিংবা সঙ্গে লইবার প্রস্তাব মাত্র করিল না। সুরেশ নিজেকে যেন অপরাধী মনে করিতে লাগিল। আলোকের তিরস্কার এবং বিশেষ করিয়া রাত্রে কমলার সেই প্রশ্ন, আমি তাহলে কি করব, কোথায় যাব, যেন তাহাকে কাঁটার মতো বিঁধিতে লাগিল। সত্যি তো, সে এত লেখাপড়া শিখিয়াও এক হতভাগিনীকে আশ্রয়চ্যুত করিল, অথচ তাহার পথের কোনো সন্ধানই দিতে পারিল না। বেশ্যাদের বেশ্যাবৃত্তি করিতে দেখিলে তাহারা ঘৃণা করে, কিন্তু সৎ পথে আসিতে চাহিলেও তো তাহারাই দ্বার রুদ্ধ করিয়া রাখে। মলিনা একবার শুষ্ক মুখে আসিয়া প্রশ্ন করিল, কি হবে সুরেশবাবু? সুরেশ কোনো জবাব দিতে পারিল না। অবশেষে ঘরের আবহাওয়া অসহ্য হইয়া পড়ায় সেও বাহির হইয়া পড়িল কমলার খোঁজে। আলোকেরই দারোয়ানের একটা সাইকেল সংগ্রহ করিয়া সে দক্ষিণ দিকের রাস্তাটি ধরিল। পথে 2-1 বার আলোকের লোকজনের সঙ্গে সাক্ষাৎ হইল, কিন্তু কাহাকেও কোনো কথা না বলিয়া সে অনির্দিষ্ট পথে একাই চলিতে লাগিল। গঙ্গা যেখানে লোকালয়ের সম্পর্ক ত্যাগ করিয়া বনের মধ্যে ঢুকিয়াছে, কি মনে হয় সুরেশ সেইখানেই সাইকেলটা রাখিয়া বালির চড়ার উপর দিয়া হাঁটিতে লাগিল। খানিকটা গিয়াই দেখিল যে দৈব তাহার সহায়। লোকালয় হইতে অতটা দূরে একেবারে গঙ্গার জল ঘেঁষিয়া একটা কাঁটা গাছের ঝোপের আড়ালে বসিয়া আছে কমলা। সুরেশ ছুটিতে ছুটিতে কাছে গিয়া দাঁড়াইতেই সে বিস্মিত, যেন কতকটা ভীত দৃষ্টিতে চোখ তুলিয়া তাকাইল। তাহার পর কণ্ঠস্বরে হতাশা ভরিয়া কহিল, এখনো মরতে পারেননি সুরেশবাবু, বড় যেন ভয় করে, কিন্তু আর দেরি হবে না, একটু দাঁড়ান, একেবারে নিজের চোখেই আমার মৃত্যুটা দেখে যান। কথা বলিতে বলিতেই সে গঙ্গায় নামিয়া পড়িতে যাইতেছিল। সুরেশ সজোরে আসিয়া তাহার হাতটা ধরিয়া ফেলিল। ছি, আত্মহত্যা মহাপাপ। কমলা যেন সহসা ফণিনীর মতো গর্জিয়া উঠিল, আমার বেঁচে থাকাও পাপ, মরে যাওয়াও পাপ, কিন্তু উপায় কি বলতে পারেন? আমার সমস্ত আশা, সমস্ত আশ্রয় আপনি ঘুচিয়ে দিলেন, এখন মৃত্যুতেও বাধা দেন কেন? আমি কি করব তাহলে? তাহার 2 চোখে যেন আগুন জ্বলিয়া উঠিয়া পরমুহূর্তেই তাহার জলে ভরিয়া গেল। সুরেশ অপরাধীর মতো মাথা হেঁট করিয়া কহিল, আমি তোমাকে ফিরিয়ে নিতে এসেছি। কমলার কণ্ঠে করুণ বিদ্রূপ ফুটিয়া উঠিল। কহিল, আরো লাঞ্ছনা, আরো অপমান, আরো হতাশার মধ্যে নিয়ে যেতে চান? আমার এত দুর্দশাতেও কি আপনার আশা মেটেনি? আমার আরো কি প্রায়শ্চিত্ত দেখতে চান আপনি? সুরেশ কহিল, আলোক তোমার জন্য পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে কমলা।
তার সে কষ্ট দেখা যায় না। কমলা ঘাড় নাড়িয়া দৃঢ় কণ্ঠে কহিল, তা জানি, তিনি দেবতা, কিন্তু এ মুখ আমি তাকে দেখাবো না, কিছুতেই না। আমাকে ছেড়ে দিন সুরেশবাবু, মৃত্যু ছাড়া আমার আর কোনো পথ নেই, কোনো উপায় নেই, আমাকে মরতেই হবে। সুরেশ ব্যাকুল হইয়া কহিল, এইবারটি আমাকে বিশ্বাস করে দেখো তুমি, আমি তোমার আশ্রয় ঘুচিয়ে দিয়েছি, আমি আবার তোমার ব্যবস্থা করে দেব। সৎ পথে থেকে এখনো যাতে তুমি তোমার জীবনকে কাজে লাগাতে পারো, আমি সে ব্যবস্থা যেমন করেই হোক করে দেব। কমলার মন দুলিয়া উঠিল। তাহার এই তরুণ বয়স, বিকাশোন্মুখ জীবন, এই বয়সে কে মরিতে চায়? সে সুরেশের সহিত ধীরে ধীরে আবার জীবনের দিকে ফিরিয়া চলিল। সৌভাগ্যক্রমে লোকালয়ে ঢুকিয়াই তাহারা একটা খালি মোটর বাস দেখিতে পাইল। তাহাতেই অনেক টাকা ভাড়া দিবার প্রতিশ্রুতি দিয়া তাহারা চড়িয়া বসিল। বাসখানা হো হো করিয়া কলিকাতার পথে ছুটিয়া চলিল। আলোকের কথা মনে হইয়া বারবার কমলার চোখে জল আসিয়া পড়িল, কিন্তু তবু আবার তাহার কাছে ফিরিয়া যাইতে কিছুতেই মন চাহিল না। কলিকাতায় গিয়া কোথায় কমলাকে রাখা সম্ভব তাহা সুরেশ পূর্বেই ভাবিয়া রাখিয়াছিল। নিজের বাড়িতে তাহার বাবা মা আছেন, সেখানে গেলে অনেক জবাবদিহির মধ্যে পড়িতে হইবে। তাহার এক সহপাঠী সম্প্রতি বিবাহ করিয়া একটা ফ্ল্যাট ভাড়া করিয়া বাস করে। সেই বাড়িতেই অনেকগুলি ফ্ল্যাট খালি আছে। তাহারই একটি ভাড়া লইয়া কিছু কিছু জিনিসপত্র এবং একটা ঝি ঠিক করিয়া দিলেই আপাতত থাকিতে পারিবে। সেই ব্যবস্থাই হইল। সেই বন্ধুটির সাহায্যে কিছু কিছু বিছানা ও কাপড় জামা কেনা হইল। ঝিও একটা সংগ্রহ হইল। সেই বন্ধুকেই দেখাশুনো করিতে বলিয়া সন্ধ্যার পরে অভুক্ত অস্নাত অবস্থায় সুরেশ যখন বাড়ি ফিরিয়া আসিল, তখন আর আলোককে চিঠি লেখা ঘটিয়া উঠিল না। পরের দিন সকালে কমলার খোঁজ লইতে গিয়া দেখিল কমলার প্রবল জ্বর, ভুল বকিতেছে। তখনই ছোটাছুটি করিয়া ডাক্তার নার্স প্রভৃতি ডাকিয়া আনিয়া তাহার তত্ত্বাবধান করিতে করিতেই আরও ৩-৪ দিন কাটিয়া গেল। অবশেষে কমলা অপেক্ষাকৃত সুস্থ হইয়া উঠিতে সে আলোককে বিস্তারিত চিঠি দিল বটে, কিন্তু সে চিঠি আলোকের আর হস্তগত হইল না। ২-৩ দিন ধরিয়া অনবরত খোঁজা সত্ত্বেও যখন কমলার খবর পাওয়া গেল না, তখন উদ্ভ্রান্তের মতো আলোক কিছু টাকা লইয়া বাহির হইয়া পড়িল বিদেশ ভ্রমণে। বলিতে গেলে ট্রেনেই ঘুরিয়া বেড়াইতে লাগিল। ম্যানেজারকে মধ্যে মধ্যে ২-১খানা চিঠি দিতে লাগিল, কিন্তু তাহাতে ঠিকানা দিল না। এধারে সুরেশ উদ্গ্রীবভাবে আলোকের উত্তরের অপেক্ষা করিতে লাগিল। তাহার আশা ছিল আলোক আসিলে দুজনে মিলিয়া কমলার ভবিষ্যৎ নির্ধারণ করিবে। কিন্তু দিনের পর দিন কাটিয়া গেল, আলোকের কোনো খবরই মিলিল না। অথচ তাহার অপেক্ষায় থাকিতে থাকিতে যত দিন কাটিতে লাগিল, ততই কমলা যেন এক নূতন আলোকে সুরেশের চোখের সম্মুখে উদ্ভাসিত হইয়া উঠিল। তাহার চরিত্রের মাধুর্য, তাহার রূপ, তাহার সেবাপরায়ণতা সমস্ত মিলিয়া সুরেশকে যেন অভিভূত আচ্ছন্ন করিয়া তুলিল। তাহার সমস্ত ইতিহাসও ইতিমধ্যে সুরেশ সংগ্রহ করিয়াছিল। যে কথা কমলা আলোককে কোনোদিন বলিতে পারে নাই, সেই রহস্য সে অনায়াসে সুরেশের কাছে উদ্ঘাটিত করিল। যে স্ত্রীলোক এক কথায় জীবনের পঙ্কিলতম তলদেশ হইতে ঊর্ধ্বে উঠিয়া আসিতে পারে, সুরেশ তাহাকে শ্রদ্ধাও না করিয়া পারে না।
আর কমলা, কমলাও যেন এক নূতন নেশায় ভরপুর হইয়া গিয়াছে। সে মুখে মধ্যে মধ্যে তাহার সদ্গতি করিবার জন্য সুরেশকে তাড়া লাগায় বটে, কিন্তু কণ্ঠে তাহার তাগাদা ফোটে না। দিনে রাত্রে যতটা সময় সে সুরেশের সহিত কাটায়, সেই সময়টুকুর প্রতিটি মুহূর্ত যেন তাহার জীবনে সার্থক হইয়া যায়। সমস্ত সময়টা যেন এক সুখ স্বপ্নের মধ্য দিয়া কাটে। আজকাল সে সহস্র লোকের পদশব্দের মধ্য হইতে সুরেশের পদশব্দ চিনিতে পারে, আর যখন সে থাকে না, তখন সে সেই পদশব্দের জন্যই উন্মুখ হইয়া বসিয়া থাকে। কিন্তু এমন করিয়া দিন কাটা যে উচিত নয়, তাহা সুরেশ বোঝে। সে কমলার জন্য এক বৃদ্ধ মাস্টার ঠিক করিয়া দিল। কহিল, এখন স্কুলে পড়তে গেলে অনেক নিচু ক্লাসে ভর্তি হতে হবে, তার চেয়ে বাড়িতেই পড়ে নাও দিন কত, এরপরে স্কুলে ভর্তি করে দেব। আসল কথাটা অন্য স্কুলে ভর্তি করিয়া তাহাকে বোর্ডিংয়ে দিবার কথা, সেইটাকেই যতটা সম্ভব পিছাইয়া দেওয়া। ক্রমশ সেই আসল কথাটা নিজের মনের কাছে ধরা পড়িয়া সে অত্যন্ত লজ্জিত হইয়া উঠিল। অবশেষে একদিন তাহাকে স্বীকার করিতেই হইল যে এমন করিয়া আর বেশি দিন চলে না। সে কমলার কাছে সোজাসুজি প্রস্তাবটা করিয়া বসিল। কমলা, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি দিনও স্থির করেছি। হৃদয়যন্ত্রে যে কটা তার ছিল, সব কটা যেন এক আনন্দ বেদনার আঘাতে ঝনঝন করিয়া উঠিল। পুলক আবেশে তাহার কপল দুটি হইয়া উঠিল আরক্ত। কিন্তু যে নিদারুণ অভিমান তাহার বুকে পুঞ্জীভূত হইয়াছিল, তাহাও এতদিন পরে মাথা তুলিল। সে কহিল, আপনার অনেক দয়া, কিন্তু সংবাদটা বাবা মাকে দিয়েছেন কি? ঈষৎ লজ্জিত হইয়া সুরেশ কহিল, দিইনি, সেটা বিয়ের পরেই দেব মনে করেছি, তখন হয়তো তারা বাধ্য হয়েই ক্ষমা করবেন, আর তা যদি নাও করেন তো আমাদের দুজনের অন্য সংস্থান করতে পারবো, এ ভরসা আছে আমার। কমলা ঈষৎ বিদ্রূপের স্বরে কহিল, কিন্তু আপনার বন্ধুর পক্ষে যা উচিত ছিল না, তা আপনার পক্ষে উচিত হবে বলে মনে করেন কি? সুরেশ কহিল, তখন আমি যে কিছুই জানতাম না কমলা, সে অপরাধ তোমার নেওয়া উচিত কি? কমলা নতমস্তকে কিছুক্ষণ বসিয়া থাকিয়া কহিল, সে হয় না সুরেশবাবু, তাঁর অবস্থাটা ভেবে দেখুন। এখন যদি আমি ঘরকন্যা পাতি, তো সে তাঁর উপর কত বড় অবিচার করা হবে ভেবে দেখেছেন কি? তাছাড়া আমার দুর্ভাগ্য আমার সঙ্গে সঙ্গেই যায়, সুখ আমার অদৃষ্টে নেই, নিজেও সুখী হতে পারবো না, কাউকে সুখী করতেও পারবো না, এই আমার অদৃষ্ট লিপি। মিছিমিছি আমার জন্য জীবন বিড়ম্বিত করবেন না, আমাকে ছেড়ে দিন। কিন্তু সুরেশ অনুরোধ উপরোধ মিনতি করিতে লাগিল। স্বর্গ যদি নিজে হইতেই হাতে ধরা দিতে আসে, মানুষ কতক্ষণ তাহাকে ফিরাইতে পারে? সুখে ও লোভে, ভয়ে ও বিবেচনায় মন দোল খাইতে লাগিল। কিন্তু শেষ পর্যন্ত সুরেশের দৃঢ় ইচ্ছাশক্তির কাছেই তাহাকে মাথা নোয়াইতে হইল। সে একসময় অস্ফুট স্বরে কহিল, আমি জানি না, আমি কিছু ভাবতেও পারছি না, তুমি যা ভালো বোঝো তাই করো। সুরেশ মনের আবেগে তাহার একটা হাত হাতের মধ্যে টানিয়া লইয়া চুপ করিয়া বসিয়া রহিল। পরম সুখে তাহার কথা বলিবারও শক্তি যেন চলিয়া গিয়াছিল। কিন্তু ঠিক সেই সময়ে সশব্দে দরজা খুলিয়া ঘরে ঢুকিল
আলোকনাথ। আলোক মাসখানেক হইল কলিকাতাতেই আছে। আজই সে সকালে সুরেশের খোঁজ করিতে তাহার আড্ডায় গিয়া একটা প্রচ্ছন্ন কানা ঘুষা শুনিতে পায়। তার মন সংশয় ও ঈর্ষায় পূর্ণ হইয়া উঠিল। তবে কি সুরেশই কমলাকে লুকাইয়া রাখিয়াছে? অতি কষ্টে ঠিকানা সংগ্রহ করিয়া সে বাড়িটা খুঁজিয়া বাহির করিল এবং কোন রকম সাড়া না দিয়াই ঘরে ঢুকিয়া পড়িল। ঘরে আসিয়া যাহা দেখিল তাহাতে অগ্নিতে ঘৃতা হতেই পড়িল। সে ক্রূর অগ্নিময় দৃষ্টিতে সুরেশের দিকে চাহিয়া কহিল, ও তাই বন্ধুর উপকার করতে চেয়েছিল না? বেঈমান, বিশ্বাসঘাতক। প্রথম বিস্ময়ের ধাক্কা সামলাইতে সুরেশের বিলম্ব হইল। সে খানিকটা পরে প্রকৃতস্থ হইয়া কহিল, কিন্তু তুমি কি আমার চিঠি পাওনি আলোক? আলোক কহিল, থাক আর ন্যাকা সেজো না, চলো কমলা। সে কমলার একটা হাত ধরিয়া টানিল। সুরেশ বিব্রত ব্যাকুল হইয়া কহিল, কিন্তু তোমাকে যে অনেক কথা বলবার আছে আলোক। ব্যঙ্গের সুরে আলোক জবাব দিল, সে তখন ধীরে সুস্থে শোনা যাবে, এখন আপাতত আমার সময় নেই। অগত্যা সুরেশকে কথাটা বলিতে হইল। কমলার সঙ্গে আমার বিবাহ স্থির হয়েছে। আলোক কহিল, তাই আমার বিবাহে তখন বাধা দিতে গিয়েছিলে? এ মতলব কিন্তু ছাড়তে হবে বন্ধু। আমার দাবি প্রথম, তা ভুলে যেও না। আর কমলা, তোমারও লজ্জা হলো না একটু? আমি তোমায় একদিন প্রাণ দিয়েছিলুম, সে কথাটাও কি ভুলে গেলে? সুরেশ হঠাৎ বলিয়া ফেলিল, কিন্তু তুমিও ওকে একদিন মুখ দেখাতে নিষেধ করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে, তাও ভুলো না? আলোক গর্জন করিয়া উঠিল, সেও তো তোমারই কুমন্ত্রণায়। পাজি বদমাইশ কোথাকার। চলে এসো কমলা, আমার আর অপেক্ষা করবার সময় নেই। আমি একবার তোমাকে হারিয়েছি, আর পারব না। এতক্ষণে কমলা কথা কহিল, আপনারা আমাকে এমন করে টানটানি করছেন কেন বলুন তো? কে বলেছে আপনাদের যে আপনাদের দুজনে একজনকে আমায় বিয়ে করতেই হবে? যান, বেরিয়ে যান আপনারা। এসব ঝামেলা আমার ভালো লাগে না। সুরেশ ও আলোক দুজনেই হতচকিতের মতো তাহার দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিল। কমলা ব্যঙ্গের সুরে যেন আরও আঘাত করিবার জন্যই বলিয়া চলিল, আর সত্যি কথা বলতে কি, বিয়ে করবার আমার ইচ্ছেও নেই। আপনারা বড়লোকের ছেলে, আপনাদের সুনজরে পড়েছিলুম বলে একটু খেলাচ্ছিলুম। আপনাদের ভালো না লাগে আমি অন্য আশ্রয় খুঁজে নিতে পারব খন। ভুলে যাবেন না আমি বেশ্যা। তাহার কথাগুলো ঠিক চাবুকের মতোই গিয়া যেন দুজনকে আঘাত করিল। সুরেশ বিহবল দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া কহিল, কি বলছো তুমি? যা নও তা বলে কেন নিজেকে অপমান করছো? কমলা চিৎকার করিয়া উঠিল, দোহাই আপনার সুরেশবাবু, আপনার পায়ে পড়ি, আপনারা বেরিয়ে যান। এমন করে আমি আর পারি না। তাহার সেই উদ্ভ্রান্ত দৃষ্টিতে দুজনেই যেন ভয় পাইল। উভয়েই নিঃশব্দে বাহির হইয়া আসিয়া দুইজনে দুই দিকের পথ ধরিল। তাহারা চলিয়া গেলে কমলা মাটির উপরে আছড়াইয়া পড়িল। ভাগ্যদেবতার তাহাকে লইয়া একই পরিহাস। যতবার পরিপূর্ণ সুখের পাত্র তাহার সম্মুখে আসিবে, ততবারই কি তিনি নিষ্ঠুরভাবে আবার তাহা কাড়িয়া লইবেন? বহু রাত্রি অবধি জাগিয়া ও কাঁদিয়াও
সে পথ খুঁজিয়া পাইল না। সুরেশকে সে ভালোবাসে এটাও যেমন সত্য কথা, আলোককে আঘাত দেওয়াও যে তাহার পক্ষে অসম্ভব এটাও তেমনি সত্য কথা। অথচ আজ এমনভাবে তাহারা আসিয়া সামনে দাঁড়াইল যে একজনকে যাও বলা ছাড়া উপায় নাই। তার মনের গভীরতম অন্তঃস্থল যত দূর তাহার দৃষ্টি যায় তত দূরই চাহিয়া দেখিল সেখানে আলোকের জন্য আছে শুধু কৃতজ্ঞতা, শুধু ভক্তি। সেখানে ভালোবাসার আসনে বসিয়া আছে সুরেশ একা। সারা রাত্রি কাঁদিয়া ভোরের দিকে ঘুমাইয়া পড়িয়া বহুদিন পরে স্বপ্ন দেখিল সেই সাধুকে, সেই যিনি তাহাকে নমস্কার করিয়াছিলেন। সে চমকিয়া উঠিয়া বসিল। এই তো সে পথ দেখিতে পাইয়াছে, সে সন্ন্যাসী লইবে। ছাই মাখিয়া এ রূপ ঢাকিতে না পারিলে কোথাও গিয়া তাহার শান্তি নাই। সে প্রস্তুত হইয়া লইল। এই ঘর, এই বাড়ি কদিনেরই বা আশ্রয়, কিন্তু তবু যেন বিদায়ের কালে এই গৃহই পিছন পানে টানে। এই গৃহ এবং গৃহের সঙ্গেই বিজড়িত সংসারের স্বপ্ন। সে জোর করিয়া মনকে শক্ত করিয়া লইল। সারা দিন একরূপ উপবাসেই কাটাইয়া সন্ধ্যার কিছু পূর্বে বাড়ির দারোয়ান রামটহলকে দিয়া একখানা গাড়ি ডাকাইয়া কালীঘাটের উদ্দেশ্যে যাত্রা করিল। ঘরের চাবিও সে রামটহলের কাছেই দিয়া গেল। কহিল, সুরেশবাবু এলে দিয়ে দিও। যাত্রার পূর্বে একবার ভাবিল একখানা চিঠি লিখিয়া রাখিয়া যায়। দু এক ছত্র লিখিল, কিন্তু আবার কি মনে করিয়া সমস্ত ছিঁড়িয়া ফেলিয়া দিল। সে যখন উহাদের জীবন হইতে বাহির হইয়াই যাইতেছে তখন নিঃশব্দে চলিয়া যাওয়াই ভালো। কালীঘাটে মন্দিরের কাছে নামিয়া খুঁজিয়া খুঁজিয়া সেই সাধুর আস্তানা বাহির করিল। সেই সাধু তেমনই আছেন এবং সেই ঘরেই। তখন তিনি তাহার দেবতার আরতি করিতেছিলেন। আরো লোকজন ছিল বলিয়া সে একপাশে সরিয়া দাঁড়াইয়া রহিল। তাহার পর আরতি শেষ হইলে যখন সকলে চলিয়া গেল তখন ধীরে ধীরে সন্ন্যাসীর চরণে প্রণাম জানাইয়া কহিল, বাবা, আমি সন্ন্যাস নেব, আমাকে দীক্ষা দিন। সন্ন্যাসী তাহার প্রশান্ত চক্ষু দুইটি মেলিয়া বহুক্ষণ তাহার মুখের দিকে চাহিয়া স্তব্ধ হইয়া বসিয়া রহিলেন। তাহার পর কহিলেন, মা, সংসারের আঘাতে বেরিয়ে এসেছ বটে, কিন্তু এখনো যে সংসার যোগ রয়েছে তোমার কপালে। স্বামী, পুত্র, কন্যা নিয়ে সংসার যে তোমাকে পাততেই হবে মা। ব্যাকুল কণ্ঠে কমলা কহিল, না না বাবা, সে আমি পারব না। আপনি দয়া করে আমাকে পায়ে স্থান দিন, আমি আর পারছি না। তিনি হাসিয়া কহিলেন, আচ্ছা মা, তুমি একটু বসো। আমার ঠাকুরকে প্রশ্ন না করলে কিছু বুঝতে পারছি না। সুরেশ সমস্ত রাত্রি এবং সারা দিন মনের সঙ্গে যুদ্ধ করিয়া বুঝিল যে এ অসম্ভব। কমলাকে ছাড়া তাহার জীবন অসম্ভব। কমলাকে চাই চাই। তাহার জন্য যদি বন্ধু বিচ্ছেদ হয় তো হোক, সে জোর করিয়া কমলাকে কাড়িয়া আনিবে। এখানে না হয় খুব দূর দেশে গিয়ে ঘর সংসার পাতিবে, কিন্তু কমলাকে ছাড়া তাহার বাঁচা অসম্ভব। মন স্থির করার সঙ্গে সঙ্গেই সে ছুটিল বাড়ির দিকে। কিন্তু সদরের কাছেই রামটহলের সঙ্গে দেখা হইল। সে চাবিটা বাহির করিয়া কহিল, বাবুজি, চাবি। চাবি?
মাইজি কোথা? মাইজি চলে গেলেন, বলে গেছেন এই চাবি আপনাকে দিতে। সুরেশ ঊর্ধ্বশ্বাসে সিঁড়ি কয়টা ডিঙাইয়া উপরে উঠিল। কপাট খুলিয়া দেখিল সত্যই সে চলিয়া গিয়াছে, এবং এবারেও এক বস্ত্রে। প্রত্যেকটি জিনিসেই সে রাখিয়া গিয়াছে, এমনকি শাড়িও একখানার বেশি লয় নাই। যদি কিছু চিঠি লিখিয়া রাখিয়া থাকে, এই আশায় সে চারিদিকে তন্ন তন্ন করিয়া খুঁজিল, কিন্তু কোথাও কিছু নাই। সে পাগলের মতো নিচে নামিয়া আসিতেছে, এমন সময় সিঁড়ির মুখেই আলোকের সহিত দেখা। সব কথা ভুলিয়া গিয়া কহিল, আলোক। তাকে আবার হারালুম, সে চলে গেছে। চলে গেছে? আলোকের মুখ বিবর্ণ হইয়া গেল। দুজনেই তখন রামটহলকে খুঁজিয়া বাহির করিল। রামটহল জানাইল, মাইজি কোথা গিয়াছেন কিছুই সে জানে না, তবে আড্ডার গাড়িওয়ালা হয়তো জানে। কিন্তু আড্ডায় তখনও সে গাড়ি ফেরে নাই। তিনজনে সেই আড্ডার ধারেই দাঁড়াইয়া অপেক্ষা করিতে লাগিল, ঘণ্টার পর ঘণ্টা। সন্ন্যাসী কমলার সমস্ত ইতিহাস শুনিবার পর ধ্যানস্থ হইয়াছেন, আর কমলা অপেক্ষা করিতেছে তাহার ধ্যান ভাঙিবার। তাহার কাছে সমস্ত অতীত, সমস্ত বর্তমান যেন ধূসর বর্ণহীন হইয়া গিয়াছে। কিছুই ভাবিবার, কিছুই বুঝিবার নাই। সে যেন কেমন একটা মুড়ের মতো বসিয়া আছে। ক্ষীরিঝি প্রত্যহ রাত্রে কাজ সারিয়া বাড়ি ফিরিবার সময় বাবাকে প্রণাম করিয়া যাইত। আজও আসিয়া প্রণাম সারিয়া নিঃশব্দে চলিয়া যাইতেছিল। এমন সময় সহসা তাহার চোখ পড়িল কমলার স্তব্ধ আনত মুখের দিকে। মানুষ ভূত দেখিলে যেমন বিবর্ণ হইয়া ওঠে, তাহারও প্রায় সেই অবস্থা হইল। সে স্থান, কাল, পাত্র সব ভুলিয়া সন্ন্যাসীরই প্রদীপটি উঠাইয়া লইয়া কমলার মুখের কাছে ধরিল। তাহার পর বহুক্ষণ কমলার বিস্মিত মুখের দিকে এক দৃষ্টে চাহিয়া থাকিয়া কহিল, আমাকে চিনতে পারছ না? চেয়ে দেখো দেখি। এতক্ষণে কমলা তাহাকে চিনিল। এ যে ক্ষীরোদা, এই তো তাহাকে 7 বৎসর বয়সের সময় হরির মার কাছে বিক্রয় করিয়া যায়। সে শুধু অস্ফুট স্বরে কহিল, ক্ষীরমা। ঠিক সেই সময় সন্ন্যাসীর ধ্যান ভঙ্গ হইল। তিনি কহিলেন, ক্ষীরো, একে চেনো? ক্ষীরো কপালে করাঘাত করিয়া কহিল, আমার কপাল? 7 বছর বয়স অবধি তো আমার কাছেই ছিল বাবা। সন্ন্যাসী অসহিষ্ণু হইয়া কহিলেন, তুমি ওকে কোথা থেকে পেয়েছিলে বলো তো? ক্ষীরো মুহূর্ত কয়েক ইতস্তত করিয়া কহিল, আপনার কাছে মিথ্যে কথা বললে জিভ খসে যাবে বাবা। এক বাঘ দিয়ে ওকে আমার কাছে দিয়েছিল। তবে তার মুখে শুনেছি ডায়মন্ড হারবারের দিকে এক বড় জমিদারের মেয়ে ও। কি যেন ওর বাবার নাম? গঙ্গা, হ্যাঁ, গঙ্গানাথ রায়। কমলা আর্তনাদ করিয়া উঠিল, কি কি বললে? কার নাম করলে? কিন্তু আর্তনাদ শুধু একা কমলার কণ্ঠ হইতেই বাহির হইল না, ঘরের বাহির হইতেও একটা অব্যক্ত যন্ত্রণাসূচক ধ্বনি ভাসিয়া আসিল। সকলে বিস্মিত হইয়া ফিরিয়া দেখিল বাহিরে সুরেশ ও আলোক দাঁড়াইয়া আছে।
আলোকের মুখ ছাইয়ের মতো সাদা, ঠোঁট দুইটা থরথর করিয়া কাঁপিতেছে, কিন্তু গলা দিয়া কোনো স্বরই বাহির হইতেছে না। সুরেশ অগ্রসর হইয়া আসিল। সে ঝুঁকিয়া পড়িয়া ব্যগ্র ব্যাকুল কণ্ঠে কহিল, তুমি ঠিক জানো? তাহলে ওকে ওর বাবার কাছে ফিরিয়ে দিলে না কেন? 20,000 টাকা দিতে চেয়েছিলেন তিনি, তা কি শোনোনি? ক্ষীরি কহিল, তা সেই হরিবাগদি বলেছিল, কিন্তু সে বলেছিল যে ও শুধু ছল, ফেরত দিতে গেলেই ধরে জেলে দেবে। সে মোক্ষদার কাছ থেকে টাকা খেয়ে ওকে নিয়ে পালাচ্ছিল। মোক্ষদাও সঙ্গে ছিল। পুলিশের ভয়ে শেষকালে জঙ্গলে ঢোকে। সেইখানে বাঘে তাড়া করায় হরি মেয়েটাকে নিয়ে গাছে উঠেছিল, কিন্তু মোক্ষদাকে বাঘে খায়। সেই জন্যেই মোক্ষদাকে আর কেউ খুঁজে পায়নি। আলোক ততক্ষণে স্বর খুঁজিয়া পাইয়াছে। সে কহিল, কোনো প্রমাণ আছে? ক্ষীরোদা আবার প্রদীপটা তুলিয়া ধরিয়া কমলার থুতনির কাছে কাটা দাগটা দেখাইল, আর কাঁধের খানিকটা অনাবৃত করিয়া দেখাইল একটি ছোট্ট আঁচি। আশ্চর্য! তাহারা কি অন্ধ? আলোক কতদিন ওই কাটা দাগটা লইয়া কমলার সহিত কত পরিহাস করিয়াছে, অথচ একবারও তাহার মনে পড়ে নাই যে গঙ্গানাথবাবু সমস্ত বিজ্ঞাপনেই ওই দুটি চিহ্নের উল্লেখ করিয়াছিলেন। আলোক অগ্রসর হইয়া আসিয়া কমলার হাত ধরিয়া কহিল, এবার আর আমাকে তাড়াতে পারবে না বোন, চলো তোমার বাড়িতে নিয়ে যাই তোমাকে। কমলার 2 গণ্ড প্লাবিয়া তখন অবিরল ধারায় জল ঝরিয়া পড়িতেছে। সন্ন্যাসী এতক্ষণ মুগ্ধ নেত্রে এই দৃশ্য দেখিতেছিলেন। তিনি এইবার কহিলেন, একটু দাঁড়াও বাবা, একটা কাজ সেরে নিন। তিনি কমলার বাঁ হাতখানা টানিয়া লইয়া সুরেশের আগ্রহ কম্পিত দক্ষিণ হস্তের মধ্যে রাখিয়া কহিলেন, আর ভুল করো না মা, এই তোমার নিয়তি, তুমি সুখী হও। সকলে মিলিয়া সাধুকে প্রণাম করিল। আলোক ম্লান হাসি হাসিয়া কহিল, তুই জিতলি সুরেশ। সুরেশ কহিল, সব দিক দিয়েই। তুই কাল আমায় অনেক গাল দিয়েছিস, এইবার প্রাণ ভরে শালা বলে তার শোধ নেব। আলোক তখন তাহার আংটি, বোতাম, ঘড়ি সব কিছু খুলিয়া ক্ষীরির আঁচলে ফেলিতেছে। সে কথা কহিতে পারিল না। তাহার মুখ হইতে ম্লান, অতি ম্লান হাসির রেখা তখনও মিলায় নাই বটে, কিন্তু দুটি চোখেই জল টলটল করিতেছে। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।